32,000 চাকরি বাতিল মামলা শুনানির সম্পূর্ণ ব্যাখ্যা, বিচারপতি বড় মন্তব্য, টেট নিয়ে কি বললেন, শিক্ষক পক্ষের বক্তব্যই বা কী, পরবর্তী শুনানি কবে হতে চলেছে, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো। সেটা হচ্ছে আজকে 22 তারিখ শনিবার এবং আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 5-এ ডিভিশন বেঞ্চে একটা স্পেশালভাবে মামলার শুনানি হয়। সেটা হচ্ছে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল যে মামলা তার শুনানি, যেটা নিয়ে গত কলকাতা হাইকোর্টে যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু শিক্ষক পক্ষদের যে রায় সেটাকে কিন্তু যে শিক্ষক পক্ষদের তরফ থেকেই কিন্তু রায়দান এসেছিল এবং তাদের চাকরিতে শপথে বহাল রেখেছিল এবং তারই ভিত্তিতে সুপ্রিম কোর্টে সেই মামলাটি দোরগোড়ায় পৌঁছায় এবং আজকে একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এখানে। তো কী কী তথ্য উঠে আসছে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে ভিডিওর মধ্য দিয়ে। তাই সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ভিডিওটা একটু লেন্দি হবে, তাই সকলে ধৈর্য সহকারে দেখুন। প্রত্যেকটি পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আপনার সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো তখন বলা হচ্ছে যে 32,000 প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আজ অর্থাৎ 22শে আগস্ট 2024 সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, যেখানে আজকের শুনানিতে ঠিক কী ঘটলো, কোন পক্ষ থেকে কী বক্তব্য রাখা হলো, নতুন করে কতগুলি এসএলপি এর বিষয় সামনে এসছে, ইমপ্লিমেন্ট যে বিষয়ে কী আলোচনা হয়েছে, অ্যাফিডেভিট এবং কাউন্টার অ্যাফিডেভিট নিয়ে আদালত কী নির্দেশ দিলেন, এরপর টেট এবং শিক্ষকদের ট্রেনিং নিয়ে বিচারপতি কী জানতে চাইলেন এবং সবশেষে পরবর্তী শুনানির তারিখে বা কবে দেওয়া হলো। তো সমস্ত তথ্যগুলো কিন্তু শেয়ার করছি এক এক করে। তো প্রথমে আসি আজকের শুনানিতে বলা হয়েছে প্রথমেই যে আজ 22শে আগস্ট 2026 তারিখে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার যে 5-এ 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়, যেখানে বেঞ্চে ছিলেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শিল নাগেশ্বর। তো দুই পক্ষের একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন, পিটিশনারদের পক্ষ থেকে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও একাধিক আইনজীবী তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন। তো শুনানির শুরুতেই কী বিষয় সামনে আসে না, শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয় যে নতুন করে একটি এসএলপি দাখিল করা হয়েছে বলে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে, তো এই যে এসএলপিকে মূল 32,000 যে মামলার সঙ্গে যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। এরপর আরও কয়েকটি এসএলপির প্রসঙ্গ সামনে আসে, অর্থাৎ বিভিন্ন পক্ষ থেকে নতুন করে আবেদন করে এই যে মূল মামলার সঙ্গে যে এসএলপিগুলো সেগুলো যুক্ত করার যে চেষ্টা সেটা কিন্তু করা হয়েছে। তো কতগুলি এসএলপি প্রথমত দাখিল হয়েছে সেটা একবার জেনে নেওয়া যাক। তো আদালতের সামনে যখন বিষয়টি আসে তখন আইনজীবীদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে ইতিমধ্যে কতগুলি এসএলপি দাখিল করা হয়েছে। তো সেখানে আইনজীবীদের পক্ষ থেকে 3টি এসএলপি দাখিল হওয়ার কথা কিন্তু জানানো প্রথমত হয়। এরপর বিচারপতিদ্বয় জানতে চান যে এই এসএলপিগুলির আবেদনকারীরা কি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন, অর্থাৎ এই সমস্ত নতুন যে আবেদনকে মূল মামলার সঙ্গে যুক্ত করা হবে কি না সেটি নিয়ে আদালতে আলোচনা প্রথমত শুরু হয়। তারপরে ইমপ্লিমেন্ট যে বিষয়টি সেটা নিয়ে প্রশ্ন আসে। তো এই বিষয়টি কি, তো এরপর মামলায় যে এই ইমপ্লিমেন্ট যে বিষয়টি সেটা নিয়ে সামনে আসে, যেখানে সহজ ভাষায় বললে বিভিন্ন পক্ষ এই মামলার সঙ্গে যুক্ত হয়ে তাদের বক্তব্য আদালতের সামনে রাখতে চাইছেন। এটা কিন্তু হচ্ছে এই বিষয়টি। তো শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও এই ধরনের আবেদনের বিষয় আদালতের সামনে আসে। আদালত তখন বিষয়টি বিবেচনা করে জানান যে যারা যথাযথভাবে আবেদন করেছেন তাদের আইনজীবীদের বক্তব্য রাখার কিন্তু সুযোগ দেওয়া হবে বলে কিন্তু আদালতের তরফ থেকে জানানো আজকে হয়। অর্থাৎ কি না, সংশ্লিষ্ট পক্ষগুলি পরবর্তী শুনানিতে তাদের যে বক্তব্য আদালতের সামনে তুলে ধরার যে সুযোগ সেটা কিন্তু পাবেন বলে জানানো হয়েছে। এবার হচ্ছে ইন্টারভেনশন ভার্সেস যে ইমপ্লিমেন্ট, এই বিষয়টি কোনটা হতে চাইছে। তো এখানে বলা হচ্ছে যে এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে এটি ইন্টারভেনশন নাকি ইমপ্লিমেন্ট। তো এখানে বলা হয় যে কারণ মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আবেদন করা হয়েছে, আইনজীবীদের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা করা হয়। এরপর
আদালত প্রয়োজনীয় আবেদনগুলিকে বিবেচনার মধ্যে রাখেন। অর্থাৎ কোন আবেদন কিভাবে গ্রহণ করা হবে সেটি আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। তো বিচারপতিদের এখানে গুরুত্বপূর্ণ নির্দেশ কি উঠে আসে, তো এরপর বিচারপতি আদালতের কোর্ট মাস্টারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা কিন্তু বলেন। যারা যথাযথভাবে ইমপ্লিমেন্ট যে এর আবেদন করেছেন তাদের শুনানিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার বিষয়টি কিন্তু সামনে আসে। তবে এর অর্থ এই নয় যে তাদের প্রত্যেকের বক্তব্য আদালত ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছেন বা তাদের দাবি মেনে নিয়েছেন। অর্থাৎ মূল বিষয় কি না, তাদের বক্তব্য আদালতের সামনে রাখার কিন্তু সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হয়। এরপর অ্যাফিডেভিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। তো শুনানিতে আসে অ্যাফিডেভিটের বিষয়, যেখানে আদালত নির্দেশ দেন যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে তাদের বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র অ্যাফিডেভিটের মাধ্যমে জমা দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র মৌখিক বক্তব্য নয়, নথিপত্রের মাধ্যমেও কিন্তু লিখিতভাবে তাদের নিজেদের অবস্থান সেটা কিন্তু পরিষ্কার করতে হবে। তারপর আসে কাউন্টার অ্যাফিডেভিট যে বিষয়, এর পাশাপাশি যে কাউন্টার অ্যাফিডেভিট জমা দেওয়ার বিষয় কিন্তু উঠে আসে আজকে। অর্থাৎ এক পক্ষ থেকে যে বক্তব্য বা নথি জমা দেবে তার বিরুদ্ধে বা তার জবাবে অন্য পক্ষ প্রয়োজনীয় যে কাউন্টার অ্যাফিডেভিট জমা দিতে পারবেন বলেও আদালতে আজকে জানানো হয়েছে। এবার বলা হচ্ছে যে এরপর প্রয়োজনীয় যে রিজয়েন্টারের ব্যবস্থাও কিন্তু থাকবে। অর্থাৎ পরবর্তী যে শুনানির আগে মামলার বিভিন্ন পক্ষকে তাদের বক্তব্য নথিভুক্ত করার যে সুযোগ সেটাও কিন্তু দেওয়া হয়েছে। তো কত সময় এখানে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, তো আদালতের পক্ষ থেকে অ্যাফিডেভিট জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং যেখানে জানানো হয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অ্যাফিডেভিট জমা দেওয়ার কথা বলা হয়। যেখানে কাউন্টার অ্যাফিডেভিট প্রয়োজন সেটিও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিতে হবে। অর্থাৎ কি না, পরবর্তী শুনানির আগে কাগজপত্র প্রস্তুত করার জন্য উভয় পক্ষগুলিকে কিন্তু সময় দেওয়াও হয়েছে। এখানে দ্রুত শুনানির যে আবেদন সেটাও কিন্তু উঠে আসে, যেখানে বলা হচ্ছে না পিটিশনারদের পক্ষ থেকে আদালতের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন করা হয়। তারা চান যে মামলাটি যাতে দ্রুত শুনানি করা হোক। কারণ কি না, মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং এই 32,000 শিক্ষকের চাকরির সঙ্গে বিষয়টি সরাসরি জড়িত। তাই যাতে দ্রুত মামলাটি শুনানি বা নিষ্পত্তির দিকে এগিয়ে যাওয়া যায় সেই জন্য আদালতের কাছে প্রার্থনাও জানানো হয়েছে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আজকে শুনানির মধ্য দিয়ে, সেটা কি না, সেটা হচ্ছে টেটের বিষয় ব্যাপারে। অর্থাৎ আজকে শুনানিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অংশ হচ্ছে এই যে টেটের বিষয়টি। আদালতের সামনে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্টের বিষয়টি উঠে আসে, যেখানে বিচারপতি জানতে চান যে বর্তমানে যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তাদের প্রত্যেকের কি টেট পাসের যোগ্যতা রয়েছে। এটা কিন্তু প্রথমত বিচারপতির তরফ থেকে প্রশ্ন করা হয়। তখন কি জানানো হয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি না 32,000 শিক্ষকের ক্ষেত্রে টেট পাসের বিষয়টি কিন্তু পরিষ্কার করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো শিক্ষক পক্ষ থেকে কি বলা হয়েছে, তো শিক্ষক শিক্ষিকাদের পক্ষের যে আইনজীবীরা জানান যে বর্তমানে যারা সংশ্লিষ্ট শিক্ষক হিসেবে রয়েছেন তাদের টেট পাসের বিষয়টি রয়েছে। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকরা টেট পাস করেছেন। তবে আদালতের সামনে শুধু মৌখিক বক্তব্যই যথেষ্ট নয়, প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমেও কিন্তু বিষয়টি যাচাই করে জানাতে হবে বলেও বলা হয়েছে। টেট পাসের পাশাপাশি এরপর ট্রেনিংয়ের বিষয়টি কিন্তু উঠে আসে। অর্থাৎ কি না, শুধু টেট পাস করলেই হবে নাকি নিয়োগের সময় যে প্রয়োজনীয় ট্রেনিং বা প্রশিক্ষণের যোগ্যতাও ছিল, এই প্রশ্নও কিন্তু সামনে আসে। অর্থাৎ শিক্ষক নিয়োগের সময় সেই সময় সংশ্লিষ্ট প্রার্থীদের টেট প্লাস প্রয়োজনীয় ট্রেনিং যে যোগ্যতা সেটা ছিল কি না, সেটিও কিন্তু মামলার পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই যে প্রশ্নটি করা হয়েছে তার প্রেক্ষিতে বলা হচ্ছে। এবার বিচারপতিদের যে বক্তব্যের মূল বিষয়গুলো কি তাহলে, তো বিচারপতি দ্বয় মূলত জানতে চান যে সংশ্লিষ্ট শিক্ষকদের যোগ্যতার বিষয়টি কিভাবে নথির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ কে টেট পাস করেছেন, কার টেট রয়েছে এবং নিয়োগের সময় প্রয়োজনীয় যোগ্যতা ছিল কি না, এসব বিষয় নথিপত্রের মাধ্যমে পরিষ্কার করা দরকার। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আদালত কোনো ব্যক্তির বক্তব্য শুধুমাত্র মৌখিকভাবে গ্রহণ করছেন না এমনটাও বলা যাবে না,
বরং বিষয়টি যাচাই করার জন্য নথিপত্র গুরুত্বপূর্ণ এবং যার জন্য লিখিতভাবে কিন্তু জানাতে হবে। এরপর আবার কিন্তু এসএলপি বিষয়ে একটা প্রসঙ্গ উঠে আসে, যেখানে বলা হচ্ছে কি না টেট নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন যে এসএলপির বিষয়ে আদালতের সামনে ছিল বা আসে, যেখানে যে সমস্ত এসএলপি ইতিমধ্যে দাখিল হয়েছে সেগুলি মূল মামলার সঙ্গে যুক্ত করা হবে কিনা সেটিও আদালতের সামনে বিবেচনায় আসে এবং আদালত প্রথমেই প্রয়োজনীয় বিষয়গুলি যাচাই করে তারপর পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাখেন। এবং সব এসএলপি কি একইভাবে গ্রহণ করা হয়েছে কি হয়নি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এখানে বলা হচ্ছে কি না, এখানে বলা হচ্ছে যে সমস্ত আদালত বিভিন্ন যে এসএলপিগুলো করেছেন আবেদনগুলো সেগুলো আওতায় আনার একটি বিষয়টি উঠে আসে, যেখানে বলা হচ্ছে আদালত আবেদনগুলি সামনে এসেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বক্তব্য রাখার যে সুযোগ সেটাও কিন্তু দেওয়া শুরু করেছে এই মামলার ক্ষেত্রে। এখানে বিচারপতি আরও একটা নির্দেশ পরবর্তী ক্ষেত্রে দিয়েছেন বা স্পষ্ট করে জানতে চেয়েছেন যে যারা মামলার সঙ্গে যুক্ত হওয়ার আবেদন করেছেন তাদের বক্তব্য কিন্তু সমস্তই শুনবেন, অর্থাৎ সংশ্লিষ্ট আইনজীবীদের পরবর্তী পর্যায়ে তাদের বক্তব্য তুলে ধরার যে সুযোগ সেটা কিন্তু থাকবে এবং এতে মামলাটি আরও বিস্তৃত হতে পারে, কারণ নতুন পক্ষগুলির বক্তব্য কিন্তু আদালতের সামনে আসবে বলে জানানো হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে মামলার শেষ পর্যায়ে যখন শুনানি হয় তখন কিন্তু বলা হয় যে আগামী 16ই নভেম্বর তারিখ কিন্তু এই যে দিন ধার্য হয়েছে পরবর্তী শুনানির সময়, অর্থাৎ 16ই নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে এই যে 32,000 চাকরি বাতিল মামলা সেটা কিন্তু শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার কথা বলা হয়েছে। এবং পরবর্তী যে শুনানির দিন সেটা কিন্তু যে সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু কজ লিস্ট হিসেবে পরবর্তীতে দেখা যাবে। তো এখান থেকে যে বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম সেখান থেকে বলা হচ্ছে যে এখন মূল যে এই যে 32,000 চাকরি বাতিল মামলা সেটা কিন্তু সমস্ত উভয় পক্ষের বিষয়গুলো জানানো হলো। সেখানে আদালতের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি জানতে চাইলেন কাদের টেট কোয়ালিফাইড রয়েছে, কারা ট্রেনিং করেছেন, সেই সময় কাদের টেট কোয়ালিফাইড ছিল কি না, ট্রেনিং ছিল কি না, প্রত্যেকটা এসএলপি যে দাখিল হয়েছে তাদের বক্তব্য সঠিকভাবে শুনবেন, কোন এসএলপিগুলো মূল দিকে রয়েছে সেগুলো শোনার চেষ্টা করবে। এই সমস্ত বিষয়গুলো উভয় পক্ষদের তরফ থেকে শুনেন এবং প্রত্যেকটা আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে একটা প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে গিয়েছে। এরপর যে পরবর্তী যে শুনানির দিন ধার্য সেটা হচ্ছে আগামী 16ই নভেম্বর সম্ভবত করা হয়েছে, এখনও পর্যন্ত সেটা সঠিকভাবে নয়, কারণ কজ লিস্ট কবে প্রদর্শিত হবে অ্যাপিলেটেড ওয়েবসাইটে তার উপর কিন্তু নির্ভর করবে পুরো বিষয়টি। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ যে শুনানি, যেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসে সেটা আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।